12 রেখে আছে x সমান p কোসেক থিটা ও 4 ইজ ইকুয়াল টু y ট্যান থিটা হলে থিটা অপনয়ন করো। এখানে আছে x ইজ ইকুয়াল টু p কোসেক থিটা, তাহলে এখানে যেহেতু কোসেক আছে তো এখানে কোসেক থিটা সমান বের করে নেব, বা কোসেক থিটা সমান x বাই পি, এরপরে আছে ট্যান থিটা ওয়াই ট্যান 4 ইজ ইকুয়াল টু ওয়াই ট্যান থিটা। এখান থেকে বলা যায় ট্যান থিটা সমান 4/y। আবার আমরা জানি যে ট্যানের অনন্য কট, তাহলে কট থিটা সমান y/4। তাহলে আবার আমরা জানি আবার কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা হলো কোসেক আর কটের মধ্যে সম্পর্ক, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা যেটা আছে, কোসেক থিটা সমান x বাই পি, তাহলে এখানে x বাই পি বসিয়ে দিলাম, স্কোয়ার আছে মাইনাস কট থিটার মান y/4 ইজ ইকুয়াল টু 1, বা x স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কি হলো, এখানে থিটা নেই, অতএব থিটা অপনীত হলো, বা থিটার অপনয়ন করা হলো, অপনীত হলো। বার দুই দিকে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2। তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান কত? এখানে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা, এটা সমান 5/2। তো কোসেক মানে আমরা জানি 1/sin, তাহলে 1/sin থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2। যদি উভয় দিকে বর্গ করি তাহলে সাইন থিটা প্লাস 1/sin থিটা, এটা একটু আগে পরে করে লিখেছি, স্কোয়ার করলাম সমান 5/2 তার স্কোয়ার, বা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো আছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে একটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি এখানে এই সূত্রটা লিখব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ডান দিকে সমান দিয়ে 5 5 25 আর 2 2 4, তাহলে এটা পেলাম সাইন থিটা মাইনাস 1/sin থিটা তার হোল স্কোয়ার। সাইন থিটা ওপর নিচে কেটে দিলাম, তাহলে প্লাস 4 ইজ ইকুয়াল টু 25/4, বা সাইন থিটা মাইনাস 1/sinকে আমরা কোসেক লিখতে পারি, কোসেক থিটা তার হোল স্কোয়ার সমান 25/4, আর এই 4কে সমান চিহ্নের ডান দিকে লিখলে -4। বা এখানে আমরা একটু সরল করে নিতে পারি, 1 এবং 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 25কে গুণ 25 1 কে 25 মাইনাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 4কে গুণ 4 4 16 সমান 9/4, অর্থাৎ এটা 3/2 তার হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার সমান 3/2 হোল স্কোয়ার,
উভয় পক্ষকে বর্গমূল করলে পাই সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3/2। 12-3 cos 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু a/b হলে দেখাও যে কোসেক 73 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু a স্কোয়ার বাই বি ইন্টু রুট অফ বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা দেখাতে হবে। তাহলে কোসেক 73 ডিগ্রি আছে, এটা অ্যাকচুয়ালি সাইন 17 ডিগ্রি। তাহলে সাইন 17 ডিগ্রি থেকে cos 17 ডিগ্রি পেয়ে যাব, সাইন 17 ডিগ্রি থেকে বা এখানে cos সাইন 17 ডিগ্রি থেকে আমরা কোসেক 73 ডিগ্রিও পেয়ে যাব। তাহলে আমরা প্রথম cos 17 ডিগ্রি মান বের করার চেষ্টা করব, তারপরে কোসেক 73 ডিগ্রি বের করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আছে cos 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু a/b। তো প্রথমেই কোনটাকে চেঞ্জ করে নিতে পারি আমরা, এখানে cos 73 না লিখে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে পারি। তাহলে cos 90 মাইনাস থিটা এটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ সাইন 17 ডিগ্রি মান a/b। তাহলে যদি আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা এখান থেকে বলা যায় কস স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। সাইন 17 ডিগ্রির মান a/b হোল স্কোয়ার দিলাম ইজ ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার সমান বি স্কোয়ার লসাগু, এখানে 1 এবং বি স্কোয়ার লসাগু বি স্কোয়ার, 1 দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে বি স্কোয়ার পাই, বি স্কোয়ার দিয়ে 1কে গুণ, তাহলে এটা হলো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এ স্কোয়ার। এটা কিন্তু কস স্কোয়ার 17 ডিগ্রি পেলাম, তাহলে বা কস 17 ডিগ্রি যেখানে স্কোয়ার নেই, তাহলে এটা সমান লিখতে পারবো cos 17 ডিগ্রি সমান লিখতে পারবো রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আপার পার্টটা বর্গমূল হবে না, রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে হবে, আর লোয়ার পার্টটা এটা বি বর্গমূল। তাহলে আমরা পেলাম কি cos 17 ডিগ্রি। এবার কোসেক 73 ডিগ্রি বের করার চেষ্টা করব। কোসেক 73 ডিগ্রি সমান 73কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা অ্যাকচুয়ালি সেক থিটা, তাহলে সেক 17 ডিগ্রি, তাহলে সেক 17 ডিগ্রি মানে আমরা জানি 1/cos 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি মান এটা, তাহলে 1 আছে, তাহলে আমরা এটাকে উল্টে লিখতে পারি বি বাই স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে অতএব যে মানটা বের করতে হবে, আমাকে বের করতে হবে কোসেক 73 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি সমান কোসেক 73 ডিগ্রি মান এটা, এই যে বি বাই স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর cos 17 ডিগ্রি এর মান এটা। তো এখানে আবার লসাগু করে নেব, বি ইন্টু রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লসাগু। এটা দিয়ে ভাগ করলে এটা কাটবে, বি কাটবে না, বি দিয়ে বিকে গুণ, তাহলে বি স্কোয়ার মাইনাস দিলাম, বি দিয়ে ভাগ করলে বিবি কাটবে, এই রুটের মধ্যে এটা থাকবে আর এখানে এটা থাকবে, এই রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে যদি পরপর গুণ করি তাহলে রুটটা জাস্ট থাকবে না, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, সমান নিচে বি রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার,
বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে পাচ্ছি এখানে উপরে আছে এ স্কোয়ার আর নিচে আছে বি ইন্টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাই প্রমাণ করার ছিল। তাহলে অতএব কোসেক 73 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি সমান এ স্কোয়ার বাই বি ইন্টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে প্রমাণিত লিখব। 13 এক দাগে আছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। তো এখানে রাস্তার উড়োজাহাজের দুই দিকে দুটো ফলক আছে। তো এখানে একটা ফলক আর এখানে একটা ফলক মনে করলাম। এখানে একটা আর এখানে একটা। আর উড়োজাহাজটা আছে এটা 45 ডিগ্রি প্রথম কোণটা, অর্থাৎ এরকম জায়গায় উড়োজাহাজটা আছে। মনে করলাম এই বিন্দুতে উড়োজাহাজ আছে আর এটা প্রথম ফলক বিতে এবং দ্বিতীয় ফলক সিতে আছে। এখান থেকে দেখলে এই অবনতি কোণটা এই যে অবনতি কোণ দেখাতে গেলে এখানে একটা উড়োজাহাজ যেখানে আছে এখানে একটা অনুভূমিক রেখা আঁকতে হবে। এখানে একটা অনুভূমিক রেখা এঁকে দিলাম। এবার এই বিন্দু থেকে বি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি বলা আছে। তো অবনতি কোণ বলতে এই কোণটা, এটা 45 ডিগ্রি। তারপরে এই বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। আর অনুভূমিক রেখা এখানে নাম দিলাম HI। এখন এখানে বের করতে হবে কি উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। আমাকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। এই লম্ব হবে ভূমি থেকে উড়োজাহাজটির উচ্চতা। এখানে ডি নাম দিলাম। তাহলে এখানে ABCDHI এই সিম্বলগুলো কিসের জন্য কি ব্যবহার করেছি সেটা লিখে দিতে হবে। তাহলে লিখব, ধরা যাক উড়োজাহাজটি এ বিন্দুতে আছে। তারপরে পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ এবং বি ও সি বিন্দুতে কিলোমিটার ফলক দুটি আছে। তারপরে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা AD।
তাহলে এখন আমাকে এই এডির মান বের করতে হবে। এডি সমান কত এটা বের করতে হবে। তো তার জন্য আমরা দুখানা ত্রিভুজ পাচ্ছি, একটা এ বিডি আর একটা এ ডিসি। এই দুখানা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা উড়োজাহাজের উচ্চতা বের করতে পারবো। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথম লিখে নিতে হবে। তো বি বিন্দুতে এবং সি বিন্দুতে যদি দুখানা কিলোমিটার ফলক থাকে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 1 কিলোমিটার, কারণ 1 কিলোমিটার পর পর একটা করে ফলক থাকে। তো এখান থেকে এই পর্যন্ত এটা যদি আমরা এক্স মিটার ধরি তাহলে বি থেকে সি পর্যন্ত 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। তাহলে এই ডিসি বিডি যদি এক্স মিটার ধরি তাহলে ডিসি হবে 1000 মাইনাস এক্স মিটার। আচ্ছা, এই কোণটা 45 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটা যখন 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি হবে। এই কোণটা 30 ডিগ্রি আছে, তাহলে এর একান্তর কোণ এটাও 30 ডিগ্রি হবে। তো এখানে ত্রিভুজ এ বি ডি থেকে এডি বের করব, আর ত্রিভুজ এ সি ডি থেকে এডি বের করব। দুই ক্ষেত্রেই এই এডি সমান হওয়ার কথা, তাহলে সেটা এডি বেরোবে এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স দিয়ে, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি বেরোবে এক্স দিয়ে। দুই ক্ষেত্রে এডি সমান, সেই জন্য একটা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে ত্রিভুজ এ বি ডি, তাহলে লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি এর কোণ এ বি ডি এটা সমান 45 ডিগ্রি। আচ্ছা, বিডি সমান এক্স মিটার, এটা ধরে নিয়েছি, তাহলে এখানে লিখব ধরি। আমাকে এডি বের করতে হবে, এডি সমান প্রশ্ন চিহ্ন। তাহলে অতএব এডি বাই বিডি, এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এডি লম্ব আর বিডি ভূমি। লম্ব বাই ভূমি মানে আমরা জানি ট্যান, তাহলে এটা ট্যান 45 ডিগ্রি। তো এখান থেকে লিখতে পারবো বা এডি এর মান দেওয়া নেই, তাহলে এডিটা এডি হিসেবেই রাখি। আর বিডির মান দেওয়া আছে এক্স সমান ট্যান 45 ডিগ্রি মান 1, এখান থেকে পাই এডি সমান এক্স আর 1 গুণ করলে এক্স। তাহলে এডির মান পেয়ে গেলাম। তাহলে এবার এই ত্রিভুজে আসবো, ত্রিভুজ এ ডিসি বা এ সি ডি বলতে পারি। ত্রিভুজ এডিসি এর এটা সমকোণ। আচ্ছা, এই কোণটা এ সি ডি, কোণ এ সি ডি সমান 30 ডিগ্রি। তারপরে সিডি সমান 1000 মাইনাস এক্স মিটার। আর আছে এডি সমান এক্স মিটার। তো বাহুগুলো দেওয়া আছে, এখন আমাকে বের করতে হবে এডি বাই সিডি। এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এডিটা উচ্চতা আর এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি। লম্ব বাই ভূমি এটা হবে ট্যান 30 ডিগ্রি, বা এডির মান এক্স এবং সিডির মান 1000 মাইনাস এক্স, এটা সমান ট্যান 30 অর্থাৎ 1/√3। তাহলে এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান বের করব, কারণ এডি এক্সের সাথে সমান। তো তাহলে এইটা সমাধান করতে হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এক্স বাই 1000 মাইনাস এক্স, এটা সমান 1/√3। এখন যদি বজ্রগুণ করি x√3 সমান 1 দিয়ে 1000 মাইনাস এক্সকে গুণ করতে হবে, তাহলে 1000 মাইনাস এক্স, বা x√3 এক্সটাকে বাদিকে রাখলে সমান চিহ্নের এক্স সমান 1000, বা এক্স কমন নিলে √3 প্লাস 1 হচ্ছে, এটা সমান 1000।
তো এখানে এক্স সমান 1000 বাই √3 + 1 এবং নিচে রুট এটা শোভনীয় নয়, সেই জন্য করণীয় নিরসন করতে হবে, অর্থাৎ √3 - 1 দিয়ে ওপর নিচে গুণ করব। গুণ করলে এখানে 1000 ইন্টু √3 - 1 আর নিচে √3 a আর 1 b ভাবলে a + b ইন্টু a - b। তাহলে a + b ইন্টু a - b সূত্র হচ্ছে a² - b²। এটা a + b ইন্টু a - b হয়। তাহলে আমরা এইখানে এই দুটো গুণফল লিখতে পারি √3² - 1²। তাহলে এখানে বাই 3 - 1 সমান 1000 √3 - 1, নিচে আছে 2, 500। তাহলে 500 ইন্টু √3 - 1 বাই 2। আচ্ছা, তাহলে যদি আমরা একটা মিটারে রাখি তাহলে এটা আসছে, আর যদি কিলোমিটারে রাখি তাহলে এটা যেহেতু মিটার, এখন কিলোমিটারে রাখলে কি হবে? আচ্ছা, এটা মিটার, যদি কিলোমিটারে করি আমরা, মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে 2 আছে, 1000 দিয়ে ভাগ করছি, তাহলে মিটার কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা, তো কেটে দিলাম, তাহলে এখানে 1 থাকছে, এই হলো। তাহলে মিটার কিলোমিটার হয়ে যাবে। এটা পেলাম 2 সমান √3 - 1 বাই 2 কিমি। তাহলে উড়োজাহাজের উচ্চতা আমরা মিটারে বললে 500 ইন্টু √3 - 1 মিটার, আর যদি কিলোমিটারে বলি √3 - 1 বাই 2 কিলোমিটার। তাহলে অতএব এডি সমান এক্স ছিল, এখানে আমরা দেখিয়েছি এডি সমান এক্স। তাহলে এডি সমান √3 - 1 বাই 2 কিমি সমান 500 ইন্টু √3 - 1 কিমি। তাহলে এটা লিখলেও চলবে, আবার এটা লিখলেও চলবে। তাহলে লিখব অতএব উড়োজাহাজটির উচ্চতা। এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। তাহলে লিখব উড়োজাহাজটির উচ্চতা √3 - 1 বাই 2 কিমি। তেরোর 2তে আছে নদীর ধারে একটি পাম গাছ আছে, ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি মাটিতে পোঁতা আছে। খুঁটি থেকে নদীর ওই পার বরাবর 7√3 মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখা যায়। নদীটি কত চওড়া তা নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে একটা নদী এঁকে ফেলতে হবে। তো মনে করলাম এটা নদী। এখন এখানে আছে কি যে নদীর ধারে একটি পাম গাছ আছে, তাহলে এখানে মনে করলাম পাম গাছ আছে। ওপারের ঠিক বিপরীতে একটি খুঁটি পোঁতা আছে, এই পাম গাছের উল্টো দিকে এখানে একটা খুঁটি পোঁতা আছে। খুঁটি থেকে নদীর ওই পার বরাবর 7√3 মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এগিয়ে গেলাম, তাহলে মোটামুটি এই বিন্দুটা মনে করো, এই পর্যন্ত এলাম, এগিয়ে গেলাম। ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি পোঁতা আছে, খুঁটি থেকে নদীর পার বরাবর 7√3 মিটার এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে
যদি এটা দেখা হয় এখান থেকে, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই এগিয়ে যাওয়া হয়েছে এটা 7√3 মিটার, 7√3 মিটার। তো এখন কি করতে হবে, এখন নদীটি কত চওড়া অর্থাৎ এটা বের করতে হবে। তো এখানে নাম দিলাম এ, বি এবং সি, এবিসি নাম দিলাম। তাহলে এবিসির মধ্যে কোনটা কি সেটা তো আমাকে এখানে লিখতে হবে। এখানে আর এস টি ইউ, তাহলে লিখব কি, যে মনে করি এখানে নদীর পাশ ধরে পাম গাছটি বি বিন্দুতে আছে। আচ্ছা, খুঁটি পোতা হয়েছে এ বিন্দুতে, এইখানে। আচ্ছা, তারপরে বলা আছে 7.3 মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুর এবং দ্বিতীয় বিন্দুটি সি, দ্বিতীয় বিন্দুটি সি। তাহলে আমাকে বের করতে হবে নদী কত চওড়া, এখানে এবি বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে, এই এবির মানটা বের করতে হবে। তো এখানে যে মান এখানে দেখতে পাচ্ছি এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি কোণ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা, এর নাম এসিবি। এসিবি সমান 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে এসি সমান 7√3 মিটার, এবি বের করতে হবে। তাহলে অতএব এবি বাই এসি, এই কোণটার সাপেক্ষে এবি লম্ব আর এটা ভূমি, তাহলে লিখব এবি বাই এসি সমান tan 60 ডিগ্রি, বা এবি এর মান দেখো, এখানে এবির মান বের করতে হবে, আর এসি এর মান দেওয়া আছে 7√3 সমান tan 60 ডিগ্রি মান √3, তাহলে বা এবি সমান 7√3 আর √3 গুণ, তাহলে 7 ইন্টু, আচ্ছা 7 ইন্টু √3 গুণ করলে 3, এটা হচ্ছে 21। তাহলে এবি বেরোলো 21, তাহলে অতএব এবি সমান 21 মিটার। তাহলে এখানে নদীটি হবে 21 মিটার চওড়া। তাহলে প্রশ্ন ছিল নদীটি কত চওড়া, লিখব অতএব নদীটি নদীটি 21 মিটার চওড়া। 14 এক দাগে আছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা এক্স ধরে করতে পারি, আবার এক্স না ধরে আমরা 100 ধরেও করতে পারি। তো এখানে যেহেতু অনুপাত চেয়েছে, সেই জন্য আমরা এক্স ধরে করব, বরং সুবিধা হবে। আর যদি ঘনফল কত পার্সেন্ট পরিবর্তিত হবে এরকম কিছু থাকতো, তাহলে কিন্তু আমরা 100 ধরে করলে সুবিধা হতো। তো যাই হোক, এখানে অনুপাত যেহেতু, তাহলে এক্স ধরে করলে সুবিধা হবে। সেই জন্য প্রথমকার ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটা আমি ধরে নেব যে এক্স একক বা এক্স সেন্টিমিটার বা এক্স মিটার, এরকম কিছু ধরতে হবে। তাহলে লিখব মনে করি
মনে করি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন পেয়েছি আমরা এখান থেকে ঘনফল লিখতে পারবো। অতএব ঘনফল সমান x কিউব ঘন একক। আমরা বাহু কিউব বলি, বাট এখানে বাহু x আছে, তাহলে x কিউব ঘন একক লিখলাম। এরপরে লেখা আছে প্রতিটি বাহুকে 30% কমানো হলো। তাহলে প্রতিটি বাহুকে 30% কমালে বাহু দৈর্ঘ্য কত হয় দেখে নেব। 30% কমালে প্রতি বাহুর দৈর্ঘ্য হয় প্রথমে ছিল x, কমিয়েছি মানে মাইনাস 30% কমিয়েছি, তাহলে x এর 30% হচ্ছে x ইন্টু 30/100 একক। কাটাকুটি করলাম 10 দিয়ে 3 10 কে 30, 10 10 কে 100, তাহলে এটা হচ্ছে x মাইনাস 3x/10 একক সমান, এখানে 1 ভাবতে হবে, 1 এবং 10 এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাই, 10 দিয়ে x কি গুণ, তাহলে এটা 10x মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3x কে গুণ, তাহলে এটা হলো 3x সমান 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7x/10 এত একক। তাহলে ঘনফল কত হবে দেখে নিই। ঘনফল সমান 7x/10 কিউব, বাহু কিউব যেহেতু, তো বাহু 7x/10, তাহলে বাহু কিউব করলাম সমান 7 তিনখানা গুণ করতে হবে, 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, তাকে আবার 7 দিয়ে গুণ, 7 নং 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34 সমান 3 4 3 x কিউব বাই 1-এর পিঠে 3খানা শূন্য, যেহেতু 10-এর কিউব করছি আমরা। তাহলে এটা হলো পরিবর্তিত ঘনকের আয়তন এটা, আর এটা ছিল মূল ঘনকের আয়তন। তো এখানে প্রশ্ন আছে যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। মূল ঘনকের আছে x কিউব আর পরিবর্তিত ঘনকের আছে 343 x কিউব বাই 1000। তো এই অনুপাতটা আছে সরল অনুপাতে পরিণত করতে হবে। এখানে নিচে 1000 আছে আর এখানে নিচে 1 আছে, 1 এবং 1000 এর লসাগু 1000 হয়, সেই জন্য x কিউব তাকে 1000 দিয়ে গুণ করব। আর এখানে 343 x কিউব বাই 1000 আছে, এই পদকেও 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 1000 কেটে দিচ্ছি, আর তাহলে এখানে থাকছে 1000 x কিউব ইজ টু 343 x কিউব। তো x কিউব দিয়ে ভাগ করলে পাই 1000 ইজ টু 343, অর্থাৎ মূল ঘনক ও পরিবর্তিত ঘনক এর ঘনফলের অনুপাত 1000 ইজ টু 343। 2 দাগে আছে একটি নিরেট তামার ধাতব গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, ওই গোলকটি গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে। তাহলে একটি নিরেট ধাতব গোলকের ব্যাস 14 সেন্টিমিটার আছে, 7 সেন্টিমিটার ব্যাসের গোলক তৈরি করতে হবে, কতগুলি সেটা বের করতে হবে। তাহলে কী হবে, তাহলে এই যে বড় গোলকের ঘনফল বের করব আর এই একটা একটা ছোট গোলকের ঘনফল বের করব, ছোট গোলকের ঘনফল দিয়ে বড় গোলকের ঘনফলকে ভাগ করলে আমরা গোলকের সংখ্যা পাবো। তাহলে দুটো ঘনফল বের করে একটা ঘনফল দিয়ে অপর ঘনফলটিকে ভাগ করতে হবে।
তাহলে এখানে লিখব যে বড় মূল গোলকটির মূল গোলকের ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 14 হাফ সমান 7 সেন্টিমিটার। তাহলে গলিয়ে এই গোলকটি, আচ্ছা 7 সেন্টিমিটার। এখন ঘনফল বা আয়তন বের করব। ঘনফল বা আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, তো সমান 4/3 পাই আর এর মান 7, তাহলে 7 কিউব, আর এটা হবে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তো এটা হলো, আচ্ছা এটাই অবস্থায় থাক। আর এটা হলো মূল ঘনকের আয়তন বা ঘনফল। এবার ছোট যে গোলক পাওয়া গেছে, এটা মূল গোলকের আয়তন বেরোলো বা ঘনফল বেরোলো। এবার ছোট যে সাইজের গোলকগুলো আছে, প্রতিটি ছোট গোলকের আয়তন বের করতে হবে। তাহলে প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ, আচ্ছা এখানে ওই গোলকটি গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে। তাহলে ব্যাস, এখানে ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করতে হবে 7 সেমিকে, এটা হলো ব্যাসার্ধ। এবং ঘনফল বা আয়তন, আয়তনের একই সূত্র, 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, আর এর মান 7/2, তাহলে এটা হবে সেমি কিউব। তাহলে সরল করলে, আচ্ছা সরলটা এখন করার দরকার নেই। এবার আমরা কি লিখব? এখন লিখব কয়টি গোলক তৈরি করা যাবে ছিল। তাহলে গোলকের সংখ্যা, ছোট গোলকের সংখ্যা সমান বড় গোলকটির আয়তন, তাকে ভাগ করতে হবে ছোট গোলকের আয়তন দিয়ে। 4-3 কাটছে, পাই কাটছে, তাহলে ওপরে 3খানা 7, নিচে 3খানা 7-এর 2, তাহলে 7-এর 2কে আমরা 7 হিসাবেই লিখি, 2টা এখন লিখলাম না, যেহেতু 2 লিখিনি, 2-3টে উপরে গুণ করতে হবে। সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বেরিয়েছে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে 7 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে। তাহলে লিখব অতএব 8টি ধাতব গোলক তৈরি করা যাবে। তিন দাগে আছে, কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি এবং উপরের অংশটি শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লৌহ স্তম্ভের ওজন কত? তাহলে 1 ঘন সেমি, এখানে ঘন সেমিতে দেওয়া আছে, সুতরাং প্রত্যেকটা মান আমরা সেন্টিমিটারে প্রকাশ করার চেষ্টা করব। তো তাহলে এর ছবিটা এঁকে ফেলতে হবে, নিচের পাটটা লম্ববৃত্তাকার চোঙ
আর ওপরের পার্টটা শঙ্কু আকৃতি। তাহলে আমরা ছবিটা এইভাবে এঁকে নিতে পারি। আর আপার পার্টটা শঙ্কু আকৃতির। তাহলে মোটামুটি এরকম কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি, উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে ব্যাস 20 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ 10 সেন্টিমিটার করে। এখানেও তাই, আর সমান 10 সেমি। তাহলে চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। এখান থেকে এই পর্যন্ত 2.8 মিটার। আর যদি আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে হবে 280 সেন্টিমিটার। আর শঙ্কু আকৃতি 42 সেন্টিমিটার। এটা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন দেওয়া আছে, স্তম্ভের ওজন বের করতে হবে। তো এখানে স্তম্ভটির উচ্চতা, এই স্তম্ভটির ঘনফল সবার আগে বের করে নিতে হবে। ঘনফল বের করার জন্য এই চোঙাকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বের করতে পারবো। আর এখানে শঙ্কু আকৃতির অংশের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। তাহলে এখান থেকেও আয়তন বের করব, বের করে যোগ করব। তাহলে প্রথম বলি লম্ববৃত্তাকার। লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ 20/2 সেমি সমান 10 সেমি। উচ্চতা এইচ দিয়ে লেখা হয়, এটা আছে 2.8 মিটার। সেন্টিমিটার করতে গেলে আমরা 2.8কে 100 দিয়ে গুণ করব। তাহলে এটা হলো 280 সেন্টিমিটার উচ্চতা। তাহলে ভূমির ব্যাসার্ধ পেয়েছি 10 আর উচ্চতা পেয়েছি 280। অতএব ঘনফল সমান পাই আর স্কয়ার এইচ, এই হলো সূত্র, সমান পাই এর মান
22/7, তারপর আর এর মান 10, আর এখানে এইচ এর মান 280, এত হবে সেমি কিউব। তো এখানে হচ্ছে 22/7 ইন্টু 100 ইন্টু 280, কাটাকুটি করলে 4 × 7 = 28, 4 40 হলো। তাহলে সংখ্যাগুলো যদি শুধু গুণ করি, 22, 4 × 22 = 88, তারপরে একটা দুটো তিনটে, তিনখানা শূন্য, তাহলে চোঙাকৃতি অংশের আয়তন বেরিয়ে গেল বা ঘনফল বেরিয়ে গেল। এবার শঙ্কু আকৃতি অংশের, ব্যাসার্ধ একই, তাহলে ব্যাসার্ধ আছে 20/2, আর উচ্চতা এখানে উচ্চতা আছে 42 সেন্টিমিটার। অতএব ঘনফল বা আয়তন সমান শঙ্কুর ঘনফলের সূত্র হচ্ছে 1/3 পাই r² h সমান 1/3 ইন্টু 22/7 পায়ের মান। আর এর মান, এখানে আর এর মান আছে 10, তাহলে r² আছে, তাহলে 10 10 = 100, আর এখানে হাইট আছে 42 সেন্টিমিটার। ছয় 7 42, 3 2 6 2, এটা হলো। আচ্ছা, নিচে কোনো সংখ্যা কাটতে বাকি নেই, 22 আর এখানে 100, 2200, 22 প্লাস না 22 ইন্টু 100, 2200 হলো, আর এখানে 2 গুণ করতে হবে এর সাথে আবার। তাহলে স্তম্ভের মোট ঘনফল সমান লম্ববৃত্তাকার চোঙ এর ক্ষেত্রে এটা, আর শঙ্কু আকৃতির জন্য এত ঘন সেমি। চার 12 2 9 সমান 924 00 সেমি কিউব। এরপরে বলা আছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে সেটা বের করতে হবে। তো লিখব 1 ঘন সেমি লোহার ওজন
তাহলে এখানে হবে 1-এর জায়গাতে 924.00। ঘনসেমি লোহার ওজন সমান 7.5 ইন্টু 924.00, 75/10। তাহলে 9,2,9,2,4,0 তাকে 75 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। 5 0 0, 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 9 45 46, আর 7 দিয়ে 7 0 0, 4 7 28 8, 28 8 হাতে 2, 7 2 14, 14 আর 2 16, 6 হাতে 1, 7 9 63, হাতে 1, 6 12 13 3 হাতে 1, 8, এটা 6। আচ্ছা, এখানে হাতে 1 ছিল, এটা 9। তাহলে এখানে হলো 639,639,00 কিগ্রা, না এটা গ্রাম, আর কিলোগ্রাম করতে গেলে আমাকে 6 9 3, এটা হচ্ছে কিগ্রা। তো কিগ্রা করতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা হয়। 1 2 3, 1 2 3 সমান 693 কিগ্রা। পনেরো এক দাগে আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 28.8, অনুক্ত পরিসংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এখানে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এর যৌগিক গড় 28.8। এখানে অনুক্ত পরিসংখ্যা বলতে যেখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এখানে পরিসংখ্যা দেওয়া নেই, এই পরিসংখ্যাটা কত হবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন ছকটা দেওয়া আছে, এর থেকে প্রথমে আমরা একটা নতুন ছক বানিয়ে নেব বা নতুন টেবিল বানিয়ে নেব, যেখানে থাকবে নাম্বার, তারপরে পরিসংখ্যা, তারপরে শ্রেণীমধ্যক আর ভারযুক্ত পরিসংখ্যা। তাহলে আমি এখানে একটা ছক তৈরি করে নিয়েছি। তো এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই। তো প্রথম ঘরে থাকছে নাম্বার, তারপরে পরিসংখ্যা, পরবর্তী থাকছে শ্রেণীমধ্যক, তো নাম্বার পরিসংখ্যার ঘরে এটা FI, শ্রেণীমধ্যকের ঘরে XI, আর এখানে ভরযুক্ত পরিসংখ্যা বা এখানে FI XI। তো নাম্বারগুলো যেভাবে দেওয়া আছে দেখো, এখানে পরপর 0 থেকে 10, 10 থেকে 20, এরকম করতে করতে 50 থেকে 60। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর এখানে আছে 50 থেকে 60। পরিসংখ্যাগুলো দেওয়া আছে 4 6 20, এখানে x ধরবো, 7 3, 4 6 20 x এটা ধরলাম, আর এখানে আছে 7, এখানে 3,
শ্রেণীমধ্যক বলতে এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 0 এবং 10-এর হাফ, 10-এর মাঝামাঝি সংখ্যা হলো 5। এখানে 10 এবং 15 মাঝখানের সংখ্যা 15, 10 এবং 20 মাঝখানের সংখ্যা 15, বা আমরা 10 আর 20 যোগ করলাম 30 হলো, 2 দিয়ে ভাগ করলাম 15। 20 আর 30 যোগ করলাম, যোগ করলে হলো 50, 2 দিয়ে ভাগ করলে হবে 25। এখানে 30-40 এর মাঝামাঝি সংখ্যা 35, আর এখানে 45, এখানে 55। এখন এফআই এবং এক্সআই এই দুটি সংখ্যা গুণ করে এখানে বসাবো। 4×5 = 20, 6×15 = 90, এখানে 25 আছে, 20 আছে, শূন্য নেই মনে করলে 25×2 = 50, শূন্যটা বসিয়ে দিলাম, অর্থাৎ 500। এখানে 35x, এখানে 7 এবং 45 গুণ করতে হবে। 5×7 = 35, 5 হাতে 3, 4×7 = 28, 29, 30, 31। 3×5 = 15, 5 হাতে 3, 3×5 = 15, না 3×5 = 15, 5 হাতে 1, 3×5 = 15 আর 1 16। এই হলো। এখন আমাদের এই যোগফলগুলো বের করতে হবে, পরিসংখ্যার যোগফল আর ভারযুক্ত পরিসংখ্যার যোগফল। তাহলে এখানে পরিসংখ্যার যোগফলকে আমরা লিখছি সামেশন অফ এফআই, এটা বের করব, আর এখানে সামেশন অফ এফআই এক্সআই, এটা বের করব। তাহলে এটা হচ্ছে 4 আর 6 10, 10 আর 20 30, 30 আর 7 37, 37 আর 3 40। এটা হলো 40 + x, আর এখানে এই সংখ্যাগুলো পরপর যোগ করতে হবে। তো এই 35xটা বাদ দিয়ে প্রথমে যোগ করে নেব। 0 0 0, 5 আর 5 10, 5 5 10-এর 0 হাতে 1, তাহলে 1 এবং এখানে 3 আছে, তাহলে 1 আর 2 3, 3 আর 9 12, 12 13, 13 আর এখানে 6, 13 আছে 19, 19 এর 9 হাতে 1, 5 আর 6, 6 7 8 9 10, তাহলে এটা হলো 1090, আর আরও 35x আছে। তাহলে এটা হলো সামেশন অফ এফআই এক্সআই, এটা হলো সামেশন অফ এফআই। তাহলে আমাদের গড় বের করতে গেলে এই সামেশন অফ এফআই এক্সআইকে সামেশন অফ এফআই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এইটাকে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যৌগিক গড় পাবো, যার মান প্রশ্নে দেওয়া আছে 88.8। তাহলে লিখব প্রশ্নানুসারে দিস বাই দিস সমান 28.8, সেভাবে লিখতে পারি, বা আমরা এখান থেকে প্রথম গড় বের করে নিতে পারি। গড় সমান দিস বাই দিস, সেটা সমান পরে লিখব যে 28.8। তাহলে এখানে অতএব গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এটা হলো 1090 প্লাস 35x, আর সামেশন অফ এফআই এটা 40 প্লাস x, এটা সমান দেওয়া আছে 28.8। তাহলে এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। 1090 প্লাস 35x বাই 40 প্লাস x, আচ্ছা এটা সমান হচ্ছে 28.8। তা দশমিক না দিয়ে আমি নিচে 10 লিখতে পারি এইভাবে, দশমিকের পরে একটা অঙ্ক আছে, একের পিঠে একটা শূন্য দিলাম। তাহলে চাইলে আমরা কাটাকুটি করতে পারি, এখানে 2 দিয়ে 5 দুগুণ 10, আর এটা 2 দিয়ে, বা কাটাকুটি না করলেও বরং ভালো হতো। ঠিক আছে, আমরা কাটাকুটি করছি না, কাটাকুটি করলে গুণটা একটু কঠিন হবে। তো যাই হোক, 10 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে 1090 আর একটা শূন্য হবে, 335xটা 305x হয়ে গেল, সমান 288, 40 দিয়ে গুণ। তাহলে 4 দিয়ে গুণ করে নিই প্রথম, 4 4 8 32, হাতে 3, 4 8 32,
33 34 35, 35-এর 5, 35-এর 5 হাতে 3, 4 2 8, 9 10 11। তাহলে এটা হচ্ছে 1152 প্লাস 288 এবং এক্স গুণ করলে 288 এক্স। তাহলে পাচ্ছি 350 এক্স মাইনাস 288 এক্স সমান 11520 মাইনাস 10900। তাহলে প্রথমে 350 থেকে 288 বিয়োগ করতে হবে। 8 আর 2 দিলে 10, হাতে 1, 9, 9 আর 6 দিলে 15, হাতে 1। তাহলে এটা হলো 62 এক্স। আর এর থেকে এটা বিয়োগ 11520, তার থেকে বিয়োগ করতে হবে 10900। বিয়োগ করলে এখানে 0, এখানে 2, 9 আর 6 দিলে 15, হাতে 1। তাহলে এটা হলো 620 বা এক্স সমান 620 বাই 62, কাটাকুটি করলে এটা 10 পাচ্ছি। তাহলে বা এক্স সমান 10। তাহলে এখানে প্রশ্ন ছিল কি যে অনুক্ত পরিসংখ্যাটি নির্ণয় করো। অতএব অনুক্ত পরিসংখ্যাটি পরিসংখ্যাটি 10। 15.2তে আছে নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে চল এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এই যে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এর থেকে আমরা একটা নতুন টেবিল বা নতুন ছক তৈরি করে নেব। তাহলে এখানে যে ছক তৈরি করব সেখানে 3খানা কলাম থাকবে। তো ফার্স্ট কলামে চলক সংখ্যা, তারপরে পরিসংখ্যা, তারপরে ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে লিখব এখানে প্রদত্ত ছক থেকে পাই। এখানে হবে চল এক্স, এখানে পরিসংখ্যা, পরিসংখ্যাতে এফ দেওয়া আছে, আর এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক। তাহলে পরপর যে চলক সংখ্যাগুলো দেওয়া আছে 10, 15, 20, 25 আর 35, এগুলো পরপর লিখে নিতে হবে। এটা 10, 15, 20, 25, 35 আর পরিসংখ্যা 3, 10, 6, 7, 5। এবারে এখানে লিখতে হবে এখানে ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে এখানে আছে 3, লিখলাম 3 এবং এই 3 এবং 10, 3 প্লাস 10 এটা হলো 13, 13 প্লাস 6 এটা 19, 19 প্লাস 7 এটা 26, 26 প্লাস 5
তাহলে এটা হলো 31। তো এই যে 31 হলো, এটাকে আমরা n ধরবো, এই ঘরটা বাড়তি করে ফেলেছি। তো যাই হোক, এটা n ধরলাম। তাহলে n এখানে একটা বিজোড় সংখ্যা, এখানে n সমান 31, এটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা n প্লাস 1/2 বের করি। তাহলে 31 প্লাস 1/2 সমান 32/2, আর এটা সমান 16। তাহলে আমরা দেখব যে 16, এই ক্রমযৌগিক পরিসংখ্যা 16 কোথায় আসছে? 16 আসছে 13 এবং 19-এর মাঝখানে 16। তো আমরা বলতে পারি 13 থেকে 19 পর্যন্ত এই সমস্ত পর্যবেক্ষণের জন্য এর মান হচ্ছে 20। তাহলে ছক থেকে দেখা যাচ্ছে, 13 থেকে 19, আমি এই দুটো গোল করে রাখি তোমাদের বোঝার স্বার্থে। এর জন্য এটা 13 থেকে 19 পর্যন্ত সমস্ত পর্যবেক্ষণের মান সমান 20। তাহলে মধ্যমা 20 হবে। অতএব নির্ণেয় মধ্যমা সমান 20। 3 দিকে আছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, আমাকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে, এখানে একটা সমস্যা আছে। সমস্যা বলতে কন্টিনিউয়াস নেই। এখানে 45 থেকে 54 আছে, এখানে 54 থেকে শুরু না হয়ে 55 থেকে হয়েছে, 55 থেকে 64, এটা 64 না হয়ে 65 থেকে 74, এটাও তাই একবারই। তাহলে এই 84-তে শেষ, 84-তে শুরু হয়নি। সুতরাং আমাদের এই শ্রেণীটাকে প্রথমে কন্টিনিউয়াস করে নিতে হবে, তারপরে পরিসংখ্যাগুলো লিখতে হবে। তাহলে লিখব প্রদত্ত ছক থেকে পাই তাহলে এখানে শ্রেণী আছে, আমাকে শ্রেণী সীমা বের করে নিতে হবে বা শ্রেণী সীমানা বের করে নিতে হবে। সেই জন্য এখানে একটা ঘর বেশি করছি। 1 2 3 4 5 6 7, 7খানা ঘর আছে। তো প্রথমে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করলাম, এদিকটা 4টে ভাগ করব, আর এদিক থেকে 3টে ভাগ করব। তাহলে প্রথমে আছে শ্রেণী, এখানে লিখব শ্রেণী সীমানা, বা শ্রেণী সীমা, আর এখানে লিখব পরিসংখ্যা। তাহলে শ্রেণীর ঘরে 45 থেকে 54, তারপরে 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে
104। পরিসংখ্যা দেওয়া আছে 8, 13, 19, 32, 12 এবং 6। তাহলে এখানে 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়িয়ে নেব। তাহলে এটা হলো 45.5 থেকে 54.5, এখানে তাই 54.5 থেকে 64.5, এখানে 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5 আর 94.5 থেকে 104.5। তাহলে শ্রেণী সীমানা বানিয়ে নিলাম। এখন সংখ্যাগুরু মানের যে সূত্র আমরা জানি যে এই জায়গাটা ফাঁকা রাখছি লেখার জন্য। তাহলে এখানে লিখব যে সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 নিচে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে এখানে L হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্নসীমা, আর F1 হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, F0 হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা। এটা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, F0 তাই আগের শ্রেণীর, আর F2টা হচ্ছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা, এটা শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এইগুলো আমার দরকার যে প্রথমে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী কোনটা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে পরিসংখ্যা সবচেয়ে বেশি যেখানে, এখানে পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এই সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী হচ্ছে এটা। তাহলে লিখব এখানে সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ পরিসংখ্যা সমান 32, আর 32টি এই শ্রেণীতে আছে। শ্রেণীতে আছে। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী 74.5 থেকে 84.5, এরা হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে এবার লিখব এখানে আমাদের যেগুলো দরকার L হলো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ 74.5। F0 হচ্ছে এর পরিসংখ্যা, তাহলে 32। তারপরে F1, আচ্ছা F0 হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এটা 19, 32 নয়, এটা 19। আর F1 হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ এটা 32। F2টা হচ্ছে এর পরেরটা, অর্থাৎ 12। তারপরে H, এই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ H সমান 84.5 থেকে 74.5, অর্থাৎ এটা হলো 10। তাহলে পেয়ে গেলাম মানগুলো, এখন এখানে বসাতে হবে। সমান L এর মান 74.5 প্লাস F1 এটা 32, F0 এটা 19 বাই 2F1, 2 ইন্টু 32 মাইনাস F0 অর্থাৎ এর আগেরটা 19 মাইনাস F2 অর্থাৎ এই মাইনাস 12 ইন্টু H এর মান 10 বেরিয়েছে, 10। এটা হিসাব করে যত হবে সংখ্যাগুরু মান তত। তাহলে এটা পেলাম 74.5 প্লাস 32 থেকে 19 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 13। 32 দুগুণে 64 মাইনাস 19 আর মাইনাস 12, 19 এবং 12 যোগ করে ফেলি, 11 1 হাতে 1 3,
তাহলে এটা হলো 31 সমান 74.5 প্লাস 13কে ভাগ করব। আচ্ছা 64 থেকে 31 বিয়োগ করছি, এখানে 3 এখানে 3, তাহলে 33 হলো। 13/33 ইন্টু 10, তাহলে 13কে 33 দিয়ে ভাগ করলে 130, এই 13কে 10 দিয়ে ভাগ করলে 130/33। আচ্ছা এটা হলো 74.5 প্লাস 130/33, 33 দিয়ে 130কে ভাগ করছি, তো 3 33 99, 9 আর 1 দিলে 10, হাতে 1, 10, 10 আর 3, দশমিক নিয়ে 0 নিলাম। 9 33 3 নং 27 7, হাতে 2, 3 নং 27 আর 2 28 29, 7 আর 3 দিলে 10, হাতে 1, 10, 10 আর 1 দিলে 11, আবার 0 পেলাম, আবার 3 দেব, 3 দিলে 99 হলো, তাহলে আবার হলো 31, 0 নিয়ে আবার 9, তাহলে এরকম চলতে থাকবে। এটা 297, তো এরপরে আবার বিয়োগ করে আমরা পাবো 3 1, আবার 0 নেব, 3, এভাবেই চলতে থাকবে। তাহলে 3.93 সমান 74.5 প্লাস 3.93 পর্যন্ত নিলাম, আর এখানে লিখলাম প্রায়। এখন আমরা 9-3, আচ্ছা এখানে 9-3 নিয়েছি, আমরা যদি আসন্ন মান নিই তাহলে কিন্তু এই পরের 9টা ভাবতে হবে। তাহলে এটা যেহেতু 5-এর চেয়ে বড়, সেই জন্য এটা 9-3 আনি, 9-4 নিয়ে নিই, 9-4 আসন্ন মান নিলাম। এখন এই দুটো সংখ্যা যোগ করতে হবে, 74.5 আর এখানে আছে 3.94, যোগ করছি, এটা হলো 4, 9 5 14, 4 হাতে 1, 4 7 আর 1 8, তাহলে এটা হচ্ছে সমান 78.44 প্রায়। তাহলে আমরা পেলাম সংখ্যাগুরু মান সমান 78.44 প্রায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।